নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে যে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি কেপি কনস্টেবল কোশ্চেন ক্লাস নাম্বার 4। এর আগে আমরা 3টে ক্লাস আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট তৈরি করা দেওয়া আছে এই ইন্টারভিউ ক্লাসের। নতুন যারা দেখছো তারা সেখান থেকে প্রত্যেকে দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আস্তে আস্তে তোমাদের ক্লাসগুলো শুরু করছি, পরবর্তীকালে কিন্তু এই ক্লাসের গতি আরও বাড়ানো হবে। তো চলো আজকে ধীরে ধীরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আলোচনা করতে চলেছি, সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় চাকরি ইন্টারভিউতে তোমাদের ধরে রাখতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, চাকরিরত অবস্থায় আপনার স্যার ঘুষ নিলে আপনি কি করবেন? যেটা এই প্রশ্নটা খুব কম সংখ্যক বা প্রায় নেই বললেই চলে ইন্টারভিউতে ধরেছে। এরকম প্রশ্নের মুখোমুখি খুব কম প্রার্থীরাই হয়েছে, তাও এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য। কারণ তুমি এই প্রশ্নের উত্তর কি বলছো সেটা তারা শুনতে যাচ্ছে, তোমার মনোভাব মানসিকতা কীরকম জাস্ট এতটুকু শুনতে যাচ্ছে। ঠিক যেমনভাবে বলা হয় যে আপনার এত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন মাধ্যমিক যোগ্যতার এই কনস্টেবলের চাকরিতে আসছেন, ঠিক আছে? এরকম বিভিন্ন প্রশ্ন, সেই পরিস্থিতিতে তুমি কীরকম উত্তর দাও জাস্ট এগুলোর জন্য জানতে চাওয়া হয়। তেমনইভাবে এরকম একটা কোশ্চেন হচ্ছে, চাকরিরত অবস্থায় যদি আপনার স্যার ঘুষ নেয় তাহলে আপনি কী করবেন? প্রশ্নটা কিন্তু এভাবে হতে পারে যে তোমার স্যার আর তুমি কোথাও একসাথে ডিউটি করছো, সেখানে এরূপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তোমার করণীয় কী? দেখো, উত্তরটা প্রত্যেকজনের মতো করে নিজে পারবে। আমি একটা জাস্ট উদাহরণস্বরূপ তোমাদের কাছে একটা এক্সাম্পল হিসেবে কিছু লাইন এখানে বলছি। চাকরিরত অবস্থায় আমি যদি আমার স্যারকে ঘুষ নিয়ে দেখি তাহলে পুলিশ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি প্রমাণ সহকারে জানাবো বা বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করব। কারণ ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটোই সমান অপরাধ। দেখো, প্র্যাকটিক্যালি কী হচ্ছে না হচ্ছে সেরকম থেকে, যেটা তুমি যখন ইন্টারভিউতে বসে স্যারদের সামনেই কথাগুলো বলছো, তুমি কেমন মানে তুমি কীরূপ পরিস্থিতিতে তুমি কী চিন্তা করছো বা তুমি কী উত্তর দেবে তাদের সামনে, জাস্ট এতটুকু কিন্তু শোনার, তারা এতটুকু শুনতে যাচ্ছে যে কী প্রার্থীটা কী উত্তর দিতে যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এভাবে যদি বলে থাকো যে চাকরিতে অবস্থা যদি আমি দেখি যে আমার স্যার ঘুষ নিয়েছে, তাহলে পুলিশ ডিপার্টমেন্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি জানাবো প্রমাণ সহকারে। কারণ আমরা প্রত্যেকে জানি ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই সমান অপরাধ। তো এইটাও যদি বলে থাকো তো একটা তাদের মনে ইম্প্যাক্ট হতে পারে, না ঠিক আছে। দেখো, প্র্যাকটিক্যাল লাইফ বা পরবর্তীকালে তুমি কী করবে, কারণ সেটা তোমার ব্যাপার, তোমার উপর নির্ভর করবে, ঠিক আছে? তুমি কীভাবে নিজেকে মেনটেন করবে। এরকমভাবে প্রশ্ন আসে যে হায়ার র্যাঙ্কের চাকরি পেলে চলে যাবে কি না, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে চাকরি পেলে তুমি কি এই চাকরি ছেড়ে চলে যাবে না? সেখানে তো তুমি আর ডাইরেক্ট বলবে না না সে চাকরি পেলে আমি চলে যাব। তো পরিস্থিতি বুঝাই তোমাকে সেরকম প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আবারও বলছি, পজিটিভলিভাবে থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভলিভাবে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কোনো নেগেটিভ বা না সূচক কোনো কিছুর মধ্যে যাওয়ার চেষ্টা করবে না, পজিটিভলিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন নম্বর 2, আপনার প্রিয় হবি কী? এই প্রশ্নটা আমি অনেকের কাছে শুনেছি যে হ্যাঁ, এই প্রশ্নটা অনেকে ধরে থাকে, কিন্তু এই প্রশ্নটা যতটা সহজ মনে হয় ঠিক ততটা কিন্তু এখান থেকে ক্রস প্রশ্ন অনেকে ধরে থাকে। খুব কমনযোগ্য একটা প্রশ্ন, যে প্রশ্নটি আগে অনেক ইন্টারভিউয়ার থেকে ধরেছে, কিন্তু দেখে ইজি কোশ্চেন মনে হলেও এখান থেকে ক্রস কোশ্চেন ধরার সম্ভাবনা অনেক বেশি। যেমন কেউ যদি বলে আমার প্রিয় হবি ক্রিকেট খেলা, তো সেখান থেকে ক্রিকেট রিলেটেড তোমাকে কোশ্চেন ধরার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমি তোমাদের প্রত্যেকে একটা কথা বলবো, তোমার হবিস যেটাই হোক না কেন বা তুমি যেটাই বলো না কেন, তার সম্পর্কে যাবতীয় তথ্য তোমাকে একটু ভালো করে অবশ্যই জেনে যেতে হবে। হবি মানে যে বিভিন্ন ধরনের খেলা, ক্রিকেট, ফুটবল এগুলো নয়। হবি তোমার হতে পারে বই পড়া, হবি তোরা হয়ে থাকে হচ্ছে বই পড়া, তারপর থেকে শুরু করে তোমার হচ্ছে ছবি আঁকা, ঠিক আছে? কারো হচ্ছে বাগান পরিচর্যা করা, বিভিন্ন ধরনের হবি থাকতে পারে। কিন্তু তুমি যেই হবিটাও তুমি বলো না কেন, কেউ হচ্ছে বাগান করা একটা হবি, বাগান বিভিন্ন ধরনের ফুল শাকসবজি চাষ করা, তোমার শখ কী, প্রিয় শখ কী, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি যেটাই উত্তর বলবে না কেন, সেই রিলেটেড কোশ্চেন তোমাকে আগের থেকে ধরে নিতে হবে। যেমন ক্রিকেট থেকে ধরলে, আমি এর আগেও বলেছিলাম যে বিশ্বকাপ ক্রিকেট সাম্প্রতিককাল হয়ে গেছে, তো বিশ্বকাপ ক্রিকেটের সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য তোমাকে অবশ্যই জেনে যেতে হবে। তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই কিন্তু জেনে যেতে হবে, এটুকুই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, থানার কাজ কী বা থানার প্রধান করণীয় কার্য কী? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু মানে তোমাকে ধরলেও ধরতে পারে। আচ্ছা বলো তো, তুমি কোনোদিন থানায় গিয়েছিলে? বলো যে হ্যাঁ। আচ্ছা, একটা থানায় কী কী কাজ হতে পারে তোমার মনে হয়?
ঠিক আছে। যদিও তুমি এখন জয়েনিং করেনি এই পুলিশ ডিপার্টমেন্টে, তাও তো সেই পারপোসে তোমাকে ধরতে পারা যাচ্ছে। বলো তো একটা থানার প্রধানত কী কী কাজ হতে পারে? দেখো আমি যে উত্তরগুলো তোমাদের বলছি, তোমাদেরকে বলছি না যে উত্তরগুলো একদম ঠোঁটস্থ করে মুখস্থ করে যাও। বেসিক্যালি কী কী পয়েন্টগুলো আমি আলোচনা করছি শুধু সেই পয়েন্টগুলোকে লক্ষ্য করো, আর কিছু দেখতে হবে না। সেখানে যায় তুমি নিজের মতো করে বলতে পারবে। যেমন থানার একটা কাজের মধ্যে হতে পারে এলাকাস্থিত বাসিন্দাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের সহযোগিতা করে। মানে তুমি যে তোমার থানা যেখানে রয়েছে, থানার যে আশেপাশে যে এলাকা রয়েছে, তুমি যে অঞ্চলে থানা রয়েছে, সেখানকার যে বাসিন্দা রয়েছে তাদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক তোমার সাথে গড়ে তুলতে হবে এবং তাদের বিপদে আপদে, ঠিক আছে, তারা যখন তার বিপদ হয়, তারা যখন থানায় আসে তাদের সহযোগিতা করতে হবে। তো এটা একটা পয়েন্ট হিসেবে তোমরা বলতে পারো। অপরাধী সন্দেহভাজন চরিত্র এবং আগন্তুক সম্পর্কে আগেভাগে চৌকিদারের মাধ্যমে খবর নেওয়া, কড়া টহলদারির ব্যবস্থা করা, ঠিক আছে। রাতেবেলা যেন অসামাজিক কার্যকলাপ নেশাগ্রস্ত মানুষের চার না হয়, ঠিক আছে। তো রাতেবেলা কড়া টহলদারি সেখানে অবশ্যই তোমাকে করতে হবে। পার্শ্ববর্তী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে উদার সহযোগিতা। তোমার থানা রয়েছে, তোমার থানার পার্শ্ববর্তী যে সমস্ত থানা রয়েছে সেখানকার যে আধিকারিক তার সাথে তোমার সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং দাগি আসামি এবং সন্দেহভাজনের উপর সক্রিয় পর্যবেক্ষণ করা। মানে তুমি যে এলাকার মধ্যে তোমার থানাটা রয়েছে সেই থানার মধ্যে বা সেই থানা এলাকার মধ্যে, ঠিক আছে, অতীতের রেকর্ড কী কী আছে, ব্যাড রেকর্ড কী কী আছে, ঠিক আছে, কারা আসামির তালিকায় কাদের নাম ছিল, তার বর্তমানে কী পজিশনে রয়েছে, কাদের উপর সন্দেহ রয়েছে, এই সমস্ত কিছু দেখা কিন্তু একটা থানার অবশ্যই একটা কাজ, ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জেনে যেতে হবে। আমি বলিনি তোমাকে 6টা পয়েন্ট ধরে মুখস্থ করা উচিত, বেসিক্যালি দেখে নিবে যে মোটামুটি এই সমস্ত কাজ 2 থেকে 3টি কাজ বলতে পারলেই না, ঠিক আছে। চলো আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা অনেক প্রার্থীকে ধরেছে সেটাই তোমাদের সামনে কিন্তু নিয়ে আসলাম। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো 2টি প্রকল্প সম্বন্ধে বলো। এই প্রশ্নটার সম্মুখীন অনেক 2020 সালে কনস্টেবলের লেডি কনস্টেবল অনেক প্রার্থী হয়েছিল, যার জন্য কিন্তু এই প্রশ্নটা তুলে আনলাম। জাস্ট এখানে কোশ্চেনটা যেমন হবে উত্তরটা ঠিক এমনই হবে। যদি তোমাকে এরকম প্রশ্ন বলে যে আচ্ছা পশ্চিমবঙ্গের যে কোনো 2টি প্রকল্পের নাম বলো, তো সেক্ষেত্রে তুমি তোমার প্রকল্পের মধ্যে যেটা জানা আছে সেটাই বল। ফর এক্সাম্পল আমি বলছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, একটা হচ্ছে রূপশ্রী প্রকল্প, বাস এতটুকুই। তারপরে যদি তোমাকে প্রশ্ন করা হয় ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা কী, যদি সাদা তোমাকে প্রশ্ন করে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কী সম্বন্ধে তুমি কিছু বলো, তখন তোমাকে শুরু করতে হবে। যদি তোমাকে প্রশ্ন এটা ধরে যে পশ্চিমবঙ্গের যে কোনো 2টি প্রকল্প নাম বলো, তুমি বলো স্যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কাদের দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়, এই জিনিসগুলো বলবে না। যেমন প্রশ্ন ঠিক তেমন উত্তর। যদি তোমাকে বলা হয় ঠিক আছে প্রকল্পের সম্বন্ধে বলো, তখন তুমি বলতে পারো। তাই আমি এখানে তোমাদের জন্য কিছু পয়েন্ট তুলে ধরলাম। দেখো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের টাকা সরাসরি সকল গৃহস্থ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। কারা এই প্রকল্পের টাকা পেয়ে থাকে? পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, একজন গৃহস্থ মহিলা হতে হবে, বয়স হতে হবে 25 থেকে 26 বছরের, 60 বছরের মধ্যে। আর এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পায় এবং তপশিলিভুক্ত নন যারা সেই সমস্ত মহিলারা কিন্তু প্রতি মাসে 500 টাকা করে পাবেন। এই একটা প্রকল্প বললো। 2 নম্বর প্রকল্প হচ্ছে রূপশ্রী প্রকল্প, ঠিক আছে। রূপশ্রী প্রকল্প কারা পাবে? পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী নামে একটি উদ্যোগ নিয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সাহায্য করা যায়, এর জন্য প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে, বিয়ে ন্যূনতম 30 দিন আগে ফর্ম ফিল আপ করতে হবে, আয়ের শংসাপত্র, পাত্রীর বয়সের শংসাপত্র, পাত্রের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে তোমাদের আবেদন করতে হবে। এখানে যে সমস্ত যোগ্যতা লাগে, কন্যার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, তাকে অবিবাহিত হতে হবে, পাত্রের বয়স কমপক্ষে 21 বছর হতে হবে, পরিবারের আয় বার্ষিক আয় 1.5 লাখের বেশি হওয়া চলবে না এবং এই বিবাহ তার প্রথম বিবাহ হতে হবে। তো এই দুটো রূপশ্রী প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর বিস্তারিত তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম। আশা করছি এরপর থেকে অসুবিধা হবে না। যদিও তোমাকে বলে আচ্ছা বলো যে লক্ষ্মীর ভাণ্ডার বা রূপশ্রী প্রকল্পের সম্বন্ধে বলো, তো খুব একটা বেশি বলতে যাবে না, কারা পাবে এবং তাদের কি যোগ্যতা দরকার, জাস্ট এতটুকুই বলবে, ঠিক আছে। চলো আজকে আমাদের শেষ প্রশ্ন, একজন পুলিশ কর্মীর প্রাথমিক কাজ কী কী? ইন্টারভিউতে ধরা একটা প্রশ্ন, এই প্রশ্নটা বিভিন্নভাবে ধরে, একজনকে একইভাবে ধরে। একজন পুলিশের সামাজিক দায়িত্ব কর্তব্য কী কী হতে পারে, একজন পুলিশ কর্মী হিসাবে কীভাবে সাধারণ মানুষের সামনে নিজেকে তুলে ধরবে, বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে ফেস টু ফেস ক্রস কোশ্চেন তোমাকে ধরতে পারে। তো একজন পুলিশ কর্মীর প্রাথমিক কাজ বা পুলিশের যে সমস্ত কাজগুলো রয়েছে সেম, সমাজে নাগরিকদের নিরাপত্তা সুরক্ষিত করা, ঠিক আছে, সুরক্ষা করা, সমাজে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের দমন করা, আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং বিভিন্ন বিপর্যয় মোকাবিলাতে সাহায্য করা বা এগিয়ে আসা পুলিশের প্রধান কাজ। 2, 3, 4টি পয়েন্ট, আমি 4টিও বলবো না, 2-3টি পয়েন্ট সুন্দর করে তুলে ধরবে,
জাস্ট হয়ে যাবে। এরপরের দিন যে বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করবো সেটা তোমাদের এখনই আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে একটা থানা। একটা থানার ভিতরে যে সমস্ত কাজ থাকে, এফআইআর, জিডি, ঠিক আছে, এফআইআর কি, জিডি কি, থানায় কনস্টেবলের ডিউটি কি, চার্জশিট কি, ঠিক আছে, সিআইডি, সিবিআই, এই জিনিসগুলো যে আছে ছোটো মোটো জিনিসগুলো, এই আইসি কি, থানার আইসি, ওসি, সিআই বা সার্কেল ইন্সপেক্টর, এই জিনিসটা তোমাদের একটু বোঝাবো। তার পরবর্তীকালে আমরা কলকাতা পুলিশের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে সেগুলো বোঝাবো, এবং কলকাতা পুলিশ রিলেটেড যে সমস্ত জিকে রয়েছে সেগুলো বোঝাবো। আমি আবার তোমাদের কাছে রিপিট করছি, আমি কোশ্চেনগুলো তোমাদের এই কারণেই করাচ্ছি। দেখো, সব কোশ্চেন যে তোমাকে এখান থেকে ধরবে তার কোনো কথা নেই। আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি এর থেকে তোমাকে একটাও না ধরতেও পারে, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা উচিত প্রাথমিকভাবে, যেমন আমার কাজ অন্যান্য পরীক্ষার সময় নিজেকে প্রস্তুত করি, আমাদের অবশ্যই বিষয়গুলো জেনে যেতে হবে। জাস্ট মাথার মধ্যে মাইন্ডসেট থাকবে যে হ্যাঁ, এই প্রশ্নগুলো আমি পড়ে এসেছি, আমার ভিতরে কনফিডেন্সে যেখান থেকে প্রশ্ন ধরুক না কেন আমাকে পারতে হবে। নিজের সাবজেক্টটার প্রতি আমি বেশি জোর দাও। আমি আবার তোমাদের রিপিট করছি, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সে অনার্সে যদি কোনো সাবজেক্ট থাকে সেই সম্বন্ধে তোমাকে ধরবেই ধরবে। আর একটা কথা, আগে যদি কোনো বেসরকারি জব করে থাকো বা কোনো টিউশন পড়াতে বা অন্য কিছু করতে, সেই রিলেটেড সেখান থেকে তোমাকে প্রশ্ন ধরতে পারে। যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টগুলির মধ্যে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটি, সেখান থেকে তোমাকে প্রশ্ন ধরতে পারে, ঠিক আছে। এবং এটাও তোমাদের বলছি, অনেক পার্ট থেকে এর আগে এমনও প্রশ্ন হচ্ছে, ইন্টারভিউর যে তোমার অ্যাডমিট কার্ড রয়েছে, সেই ইন্টারভিউর অ্যাডমিট কার্ডে তোমার রোল কল নাম্বার এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, কিছু একটা রোল কল নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার কত, ঠিক আছে, বলো তো না দেখে, ঠিক আছে। তোমাকে বলতে হবে যে অ্যাপ্লিকেশন, তোমার ইন্টারভিউ রুমে তুমি যে অ্যাডমিট কার্ড নিয়ে এসেছো সেখানে যে তোমার রোল কল আছে, রোল কলটা বলো, তোমার রোল কল নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার। এরকম প্রশ্ন কিন্তু এর আগেও ধরেছিল, ঠিক আছে। তো এইগুলো তোমাদের জেনে যেতে হবে এবং এই জিনিসগুলোই তোমাদের আমি বলবো। নিজের ডিস্ট্রিক্টটা ভালো পড়ে যাবে, ডিএম, এসপি, ঠিক আছে, জেলার দ্রষ্টনীয় স্থান কী কী আছে, বিশিষ্ট কোনো ব্যক্তি রয়েছে কিনা, জেলার মধ্যে কোন কোন নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে, এই যে জিনিসগুলো রয়েছে, জেলার চতুর্সীমা, এগুলো একটু দেখে যাবে। জাস্ট এতটুকুই। চলো আস্তে আস্তে আমরা ক্লাস করব, আমরা অনেক সময় পাবো। তোমাদেরকে জাস্ট এই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসছি, কারণ যারা নতুন রয়েছে তারা একটু দেখো, যদি দেখে রাখো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।